বিকেল বেলা ছাড়া স্যার প্রত্যেকদিন সময় হবে। তো রাতের দিকেই একটা প্রোগ্রাম করে নেবো। তো এবার থেকে একটা করে লিংক পাঠিয়ে দেবো, তোমরা পরীক্ষা দিতে থাকবে, ঠিক আছে? কেন কিছুটা তো আলোচনা হয়ে যাচ্ছে। তো আমাদের কবে সুবিধা। থেকে হবে? আজকে তো একটা দেওয়ার কথা ভাবছিলাম আমি মনে মনে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, দিদি। দিয়ে দিন। তো দেখি, হয় 8টা কিংবা 8:30 এরকম ভাবছি আর কি। ওকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই স্যার। তাতে অল্প অল্প করে আস্তে আস্তে করে প্র্যাকটিস হোক, তারপরে দেখছি কি হয়। আচ্ছা, আমরা একদম সরাসরি চলে আসছি, কারণ অনেক লেট। খুব স্পিডি করবো আজকে একটু, নাহলে 11 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা বলার আগে আমার যেটা প্রথম প্রশ্ন হচ্ছে, আগের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করে ফেললাম সেগুলোতে কি কোনো অসুবিধা ছিল? না স্যার। না স্যার। সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই তো? না, হ্যাঁ স্যার। কোশ্চেনগুলো তোমরা কি একটু ভেরিফাই করেছো? তোমরা কি হ্যাঁ। কোশ্চেন ভেরিফাই করে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে কেন হ্যাঁ বলছি স্যার। বারবার বলো তো? বারবার বলা বলতে, কোশ্চেন একবার আলোচনা হয়ে চলে যাওয়া মানে, ধরো আমি কথায় বললাম যে একটা আলোচনা থেকে একটা উত্তর এলো, মনে মনে দেখছি যে ওই উত্তরটা মনে হয় ঠিক হচ্ছে না, তাকে শর্ট আউট করলাম না, এখন বেরিয়ে গেলাম। পরবর্তীকালে সেই কোশ্চেনটা পরীক্ষায় এলো এবং আমি সেই কোশ্চেনটাকে সেম উত্তর দিলাম। এতে কিন্তু আমার সময় থাকতে থাকতে আমি কিন্তু ভুল করে গেলাম, তাই না? তো এই জন্য বারবার আমাদের টার্গেট থাকবে কি, কোশ্চেন যেটা একটু মনে হচ্ছে যে প্রবলেম আছে, ওটা টেক্সট বুক থেকে সলিউশন নিয়ে নাও। যদিও আমি করে দিচ্ছি, তাও একটু তোমরাও ওটা নিজেরা যখন আবার স্টাডি করবে একবার করে, টেক্সট বুক যেহেতু আছে, তো টেক্সট বুকটাকে দেখে ওটাকে সলিউশন করে নেওয়া, ঠিক আছে? তো আমরা দেখো 11 নম্বর কোশ্চেনে, হোয়াট ইজ দ্য মেথড অফ রিমুভিং স্ক্রিন দ্য শেয়ার হয়। ব্রোকেন স্টার্ট? স্যার হয়নি স্যার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করলাম তো, হয়নি? না। না স্যার। না স্যার, হয়নি। এক মিনিট, স্ক্রিন শেয়ারটা তো করলাম। তো আজকে এটা, জিজ্ঞাসা করেননি আপনি, প্রত্যেকদিন জিজ্ঞাসা করেন। হ্যাঁ এটা ঠিক বলেছিস একদম। হয়েছে না? স্যার হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। 11 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে হোয়াট ইজ দ্য মেথড অফ রিমুভিং ব্রোকেন স্টার্ট? এই যে মেথডটা দেখছো যেটা, এটা একটা পাঞ্চ টুল। ওকে, এটা একটা পাঞ্চ টুল। এটা হ্যামার দিয়ে আস্তে আস্তে ঠোকা মারা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো অ্যারোগুলো দেওয়া আছে, ভেঙে গেছে স্টারটা। তো এই পদ্ধতিটার নামটা কি? পিক ইজি আউট পাঞ্চম্যান। মেথড, পিক প্রিক পাঞ্চ। পাঞ্চ মেথড, মার্কিং ড্রিল হোল মেথড, ইউজিং স্কোয়ার ট্যাপার পাঞ্চ মেথড। তো পিক এটা পাঞ্চ যেহেতু, মেথড। হ্যাঁ, এটা যেহেতু পাঞ্চ টুলটা ব্যবহার হচ্ছে, তো আমরা এমনিই বলতে পারি যে এটা প্রিক পাঞ্চ মেথড। তো আমাদের যে যতগুলো মেথড আমরা ইউজ করি, ট্যাব ভেঙে গেলে কিংবা স্টার্ট ভেঙে গেলে তাকে রিমুভ করার জন্য, এগুলো সবই কিন্তু এইখানটায় আছে, ঠিক আছে? তো মোটামুটি ইজি আউটটা বলেছিলাম একটা টুল, প্রিক পাঞ্চ মেথড এই যে উপরের ছবিটা, ড্রিল করে তার উপরে আবার ইজি আউট করে, মেকিং ড্রিল করে তাকে ভেঙে নেওয়া, ওই রকম ব্যাপারগুলো আমরা করি। তো ট্যাপ বা ডাই যখন আমাদের পড়া হবে, ব্রেক ইন ট্যাপ, ব্রেক ইন ডাই, ডাইটা তো ব্রেকিং হয় না, সেখানে যেটা প্রবলেম হয় যে ডেপথ ঠিকঠাক হয় না। তো মূলত ট্যাপের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। কি বললাম বুঝতে পেরেছো? বা স্টার্ট পড়ানোর ক্ষেত্রে, ভেঙে যাওয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো 12 নম্বর কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য অপারেশন অফ বিভেলিং দ্য এন্ড অফ দ্য ড্রিল হোল? আচ্ছা, যখন আমরা না ড্রিল করব, বিশেষ করে ড্রিল করব, তার এই মাথাটা, এইটা ধরো সোজা মাথা, তো তো এই সোজা মাথাটাকে একটু করে এরকম কী করা হবে, বিভেল করে নেওয়া হবে।
তো এটা করা হয় কেন, Counter এখানে ড্রিল অপশনটা করার আগে ওই ওই কাজটা করা হয় কেন, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য অপারেশন, বা যাতে স্যার এটা করা হয় কেন এখানে প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে ওই বিভেল করতে গেলে কি অপারেশন করা হয়, রিমিং, স্পট ফেসিং, কাউন্টার বোরিং, কাউন্টার সিঙ্কিং। সহজ প্রশ্ন এটা, অসুবিধা কাউন্টার নেই। কাউন্টার থিঙ্কিং তো কাউন্টার সিঙ্কিং একদম ডেফিনেটলি। করা হ্যাঁ করার কারণ যদি স্ক্রুয়ের নাটটা উপরের দিকে না উঠে থাকে। হ্যাঁ 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 একদম একদম। অথবা এটাও হয় ড্রিল সেন্টারিংটা ভালো করে হওয়ার জন্য। দ্বিতীয় নম্বর হয় যদি সেরকমভাবে স্ক্রু থাকে, স্ক্রু হেড যদি সেরকম থাকে, তো ওগুলোকেও আবার ঠিকঠাক করে বসানোর জন্য এইগুলো। তো 13 নম্বরে চলে আসি, বলছে হোয়াই সেন্টার স্ক্রু ইজ প্রোভাইডেড ইন দ্য ডাই স্টক। সেন্টার স্ক্রু একটা ডাই স্টক বলতে একটা ডাই টুল, ধরো এটা একটা সলিড ডাই, ঠিক আছে, আমি যদি একটু খালি এঁকে নিতে দাও। তো এই হলো এইগুলো হলো দাঁত, এইগুলো হলো দাঁত, এইগুলো হলো দাঁত। তো একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় এরকম কাটিং থাকে, এইখানটা একটা কাটিং থাকে। তো একটা কি হচ্ছে, আমাদের যে ডাই এইটা এরকম হ্যান্ডেল থাকে এদিকে, আর এদিকেও হ্যান্ডেল থাকে। তো ঠিক যেখানে স্প্লিট হয়, স্প্লিট হয়ে আছে, এইখানে একটা স্ক্রু, এইখানে একটা স্ক্রু, এইখানে একটা স্ক্রু, এদিকে একটা স্ক্রু, এবং এদিকে একটা স্ক্রু থাকে। ওকে, তো প্রশ্নটা এখানে বলছে যে এই সেন্টার যে স্ক্রুটা, এটাকে সেন্টার স্ক্রু বলবো তো নাকি আমরা, সেন্টার স্ক্রু এর কাজটা কি, সেন্টার স্ক্রু এর কেন বা সেন্টার স্ক্রুটাকে রাখা হয়েছে, এই হচ্ছে এর প্রশ্ন। তো উত্তর কি কি দেওয়া আছে, টু টাইটেন দ্য ডাই, সরি, টু টাইটেন দ্য ডাই, টু অ্যাডজাস্ট দ্য ডেপথ অফ কাট, কাটিং ডেপথ করার জন্য আমরা ব্যবহার করব, টু অ্যাডজাস্ট দ্য ডাই অফ ইন্টারনাল থ্রেড, টু অ্যাডজাস্ট দ্য ডাই অফ এক্সটার্নাল থ্রেড। তো টু এইগুলো, অ্যাডজাস্ট টপ কাট। হ্যাঁ, তো এটা আমরা একটু এমনভাবে দেখে নিই, ট্যাপ ডাই কি পড়ানো হয়েছে না হয়নি বলো তো, ট্যাপ ডাইতে কি একটু অসুবিধা আছে? হ্যাঁ স্যার। জানি। তো আমরা মূলত এখানে দেখো ডাই ইউজ করা হবে কেন, ডাইটা ইউজ করা হচ্ছে কেন, মূলত এক্সটার্নাল থ্রেড কাটার জন্য, ঠিক আছে। তো এক্সটার্নাল থ্রেডে প্রপার যদি ডেপথ, ধরো আমার M6/1, এই যে 1 এটা হলো পিচ, এটা হলো তার এক্সটার্নাল ডায়ামিটার, মানে থ্রেড ডায়ামিটার বা এক্সটার্নাল ডায়ামিটার যাই বলতে পারে। তো এখন এক্সটার্নাল মানে কি, এই রকম বাইরের দিকে যে থ্রেডটা, ধরো একটা বোল্টের বাইরের দিকে যে ডায়ামিটারটা। তো এখন একটু ভালো করে দেখো, যদি আমরা দেখি যে এই যে পার্টটা ক্রেস্ট, আর এ পাশের এই যে ক্রেস্ট, এই ক্রেস্টের অবধি দূরত্বটাই হচ্ছে কিন্তু 6 মিলিমিটার। ওকে, এটা 6 মিলিমিটার। তাহলে এটা এটা কত হবে, এটা একটা ভিতরে, এটা মাইনর ডায়ামিটার। তো মাইনর ডায়ামিটারটা কত হবে, তো আমরা এটা মাইনর ডায়ামিটারটা আমরা পিচ ডায়ামিটারের এগেনস্টে নর্মালি আমি যদি তোমাদের হিসাব বলি যে 6 - 1 = 5 মিলিমিটার, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এইরকমভাবে ধরে নেওয়া হয়, কিন্তু তাও নয়, এর একটা হিসাব আছে। তাহলে ডেপথ কত, এখানে ডেপথ কত, 1 মিলিমিটার যদি এটা হয়, তাহলে এটার একটা ডেপথ হবে, তো থ্রেডগুলোর এক একটা করে ডেপথ হবে তো নাকি, এখান থেকে এইটার ডেপথ হবে হ্যাঁ তো। তো এই ডেপথগুলো তাহলে কত কত হবে, মূলত এইরকম ব্যাপারটা থাকে। তখন পুরোপুরি যদি ডেপথ, এটা যদি প্রপার ডেপথে থাকে, তাহলে সে এতটা, মানে এই যে অঞ্চলটা দেখছো, এই যে অঞ্চলটা দেখছো, এতটা মেটাল একসঙ্গে কাটবে না, যখন কাটবে, কাটা স্টার্ট করবে, তাহলে এতটা মেটাল একসঙ্গে কাটার চেষ্টা করবে তো, তখন কি হবে, হ্যাঁ স্যার। টুলটা কাজ করতে পারবে না, কেন এতটা পরিমাণ মেটাল কেটে উঠে থ্রেড তৈরি করাটা একটু
অনেকটা বেশি শক্তিরও প্রয়োজন, টুলের ক্ষমতারও প্রয়োজন, তো এটা হয়ে ওঠে না। তো এটার কারণে আমাদের যেটা মানে ফার্স্ট যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি, যে ছোট ছোট করে ধরো, আগে থ্রেডটা, উপরের থ্রেডটা ঠিক এরকম এরকম হলো, তারপরের থ্রেডটা ঠিক একটু ডেপথ হলো, তারপরে এইরকম ডেপথ হলো। তাহলে এই যে অল্প ডেপথ দেওয়া, তারপরেটা আর একটু অল্প ডেপথ দেওয়া, তারপরেটা প্রপার দেওয়া, তাহলে এখানে ডেপথ রেডি করতে হচ্ছে না, টুলগুলোতে ডেপথ রেডি করতে হচ্ছে। তো তো এই টুলে রেডি করতে গেলে এইটা হলো ডাই স্টক, ডাইটাকে যেখানে বাঁধা হয় সেটা হচ্ছে ডাই স্টক। তো এই ডাই স্টকে তিনখানা স্ক্রু অ্যাকচুয়ালি থাকে। তো তোমরা কি দেখেছো না দেখো? তোমরা এই ডাই স্টকটা না অরিজিনালি কি দেখা হয়েছে না হয়নি? না স্যার। না স্যার, আচ্ছা, ডাই দেখা স্টক, হয়নি। তাহলে এটাও তো দেখার ব্যাপার থেকে গেল। ঠিক আছে, এগুলো আমাকে একটু বলবে, দিলে কি হবে বলো তো, তোমরা যত পার্টগুলোকে দেখে নেবে না, আপাতত চাক্ষুষ থাকলে তোমাদেরই সুবিধা। ঠিক আছে না, মানে আমি যতই যাই বলি না কেন, দেখবে তোমাদের ভিতরে একটু কেমন কেমন এটা যেরকম সেই অজানা 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 ব্যাপারটাই থেকে আছে। কি ঠিক না? হ্যাঁ না না? তো হ্যাঁ স্যার। একটু আমাকে বলবে, দিলে আমি হয়তো একটু চেষ্টা করব এটা দেখিয়ে দেওয়ার জন্য, এতে ভালো হবে। তো আমাদের এই ডাইগুলো তিন প্রকার ডাই হয় মূলত। ধরে নিতে পারিস একটা হাফ ডাই, আর যেটা এখানে যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে সার্কুলার স্প্লিট ডাই বা বটম ডাইও বলা হয় একে, আর একটা আছে স্ক্রু প্লেট ডাই। তো এই ডাইটা মোটামুটি তিনটে অ্যাডজাস্টিং স্ক্রু থাকে, তিনটে অ্যাডজাস্টিং এর যে দুটো সাইডে যে স্ক্রুটা, এই এই যে দুটো দেখছিস, মানে ধরো এইটাকে যদি 1 নম্বর বলি, এটাকে 2, এটাকে 3, এই যে 2 এবং 3, এটাকে বলা হচ্ছে সাইড স্ক্রু। 2 এবং 3কে কি বলা হবে? সাইড সাইড স্ক্রু। স্ক্রু। এই যে সাইড স্ক্রু, ভালো করে বুঝবে, সাইড স্ক্রু এবং এই যে অ্যাডজাস্টিং যে সেন্টার স্ক্রু, এইগুলো মূলত কিছু না কিছু একটা তো কাজ করছে, নাকি না কাজ করছে না? করছে স্যার। কি করছে বলো তো? এইখানে আমাদের এই যে ডাইটা এখানে কাটা আছে না, ডাইটা কি বলতো, সার্কুলার নয়, ডাইটা ধর এই এই এসে এই এরকম কাটা আছে। এখানে এটা তো হোল, কেন এখানে এটা ফাঁকা, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা এটা ফাঁকা। ঠিকঠাক আঁকলে গিয়ে তোমাদের অ্যাকচুয়ালি হয়তো একটু ভালো লাগবে। ভেতরেরটা ধরো হোল, তো এইটা হোল, তো এই রকম, এই এদিক এদিক এগুলো সব দাঁত থাকে, এগুলো সব দাঁত থাকে। তো এইটা যদি আমি ক্লোজ করে দিই, মানে এই ফাঁক অঞ্চলটাকে যদি আমি ক্লোজ করে দিই, তাহলে বোঝায় যে এটা তাহলে কি হবে, দাঁতগুলো আরো কাছাকাছি চলে আসবে না, এগুলো সব এগিয়ে আসবে তো, এগুলো সব এগিয়ে আসবে তো, এগুলো সব এগিয়ে যাবে তো নাকি? তাহলে কি হবে, সঠিক ডেপথ দেবে, সঠিক ডেপথ তৈরি করবে। ঠিক আছে, বোঝাতে পারা গেছে নাকি না বুঝতে পারা যাচ্ছে না? হ্যাঁ স্যার, পারা গেছে। ব্যাস। আচ্ছা, তাহলে এই যে তিনটে স্ক্রু, তিনটে স্ক্রু তিন রকমের কাজ করছে। সাইড যে স্ক্রুটা, যখন আমি মানে তুই নিজেও বুঝতে পারছো, ধরো এই মাঝখানটায় আমার ওই ভাগ অঞ্চলটা থাকবে, এদিক থেকে আমি টাইট করব আর এদিক থেকে টাইট করব, তাহলে কি হবে, একটু কি ক্লোজ হবে, মানে ডাইয়ের ডেপথগুলো ক্লোজ হবে কি সাইড স্ক্রু দিয়ে। হ্যাঁ স্যার। তাহলে অ্যাডজাস্টিং ফর ডেপথ, ভালো করে বুঝবে, অ্যাডজাস্টিং ফর ডেপথ অফ কাট, আমরা সাইড স্ক্রু দিয়ে কি করব, সাইড স্ক্রু দিয়ে আমরা সেটাকে সেট করব। ছোট করে set করবো। এইবারে সামনের যে সেন্টার স্ক্রুটা, ওটা দিয়ে আমরা লক করব, সামনের সেন্টার স্ক্রু দিয়ে আমরা কি করব, লক লক করবো। করে দেব। তো লকটা কি লক করলাম, আমরা লকটা যে করলাম, ওই লকটা কি লক করলাম বলো বলো?
ডেপথ লক করলাম, ডেপথ লক করলাম। কি কথাটা বুঝতে পারছো? আমরা সেন্টার হ্যাঁ স্যার। স্ক্রুটা দিয়ে আমরা 2 আর 3 দিয়ে ডেপথ কত দিব সেইটাকে অ্যাডজাস্ট করলাম তো। তাহলে ডেপথটাকে লক করার জন্য, মানে সেটা যাতে আবার মানে রিটার্ন না হয়, তার জন্য লক করলাম কি সেন্টার স্ক্রু দিয়ে। তাহলে এখানে মূলত সেন্টার স্ক্রু ডেপথ অফ কাটটাকে অ্যাডজাস্ট করছে। এখানে কেন এতক্ষণ ধরে গল্পটা করলাম, মূলত সেন্টার স্ক্রুটা বা সেন্টার যে অ্যাক্টিভিটির জন্য রাখা আছে যে স্ক্রুটা, সেটা ওই ডেপথটাকে লক করে দিচ্ছে। আর ডায়ামিটারকে চেঞ্জ করছে, ডায়ামিটার ছোট থেকে বড় করছে, ওটা হচ্ছে সাইড স্ক্রু। বুঝে যেতে পারলাম? 2 3 থ্রেডের ডায়ামিটারকে চেঞ্জ করছে বা অ্যাডজাস্ট করতে সাহায্য করছে 2 3। কি ঠিক তো নাকি? হ্যাঁ স্যার। এটা এই এতক্ষণে বোঝা গেল কি? তো হ্যাঁ এই স্যার। পার্টিকুলার এই কারণের জন্য আমি অ্যান্সার করব, এখানে সেন্টার স্ক্রু বলা আছে, তাই অ্যাডজাস্ট অফ ডেপথ অফ কাট, অ্যাডজাস্ট অফ ডেপথ অফ কাট। এতক্ষণে কেন আমাকে প্রশ্ন, এটার উত্তর এইটা তো হতেই পারতো, ডি আর বি। ডি আর বি এর ভিতরে তফাৎটা এখন কি বোঝা গেল? যদি এই সেন্টারের জায়গায় সাইড থাকতো তাহলে কি উত্তরটা হতো? অ্যাডজাস্ট দ্য ডায়া অফ এক্সটার্নাল থ্রেড। সাইড স্ক্রু থাকলে কি উত্তর হতো? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরে একটু হ্যাঁ না হু হ্যাঁ না বললে একটু তো সমস্যা হচ্ছে। 14 নম্বর, which term describe the axial movement of screw in one complete run? অ্যাক্সিয়াল মুভমেন্ট, অ্যাক্সিয়াল মুভমেন্ট কি? অ্যাক্সিসের সঙ্গে যে মুভমেন্ট করে সেইটাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল মুভমেন্ট। তো স্ক্রু যখন তার অ্যাক্সিসে, ভালো করে দেখো অ্যাক্সিস কোনটা, একটা স্ক্রু, ধরো এটা একটা স্ক্রু, এটা একটা স্ক্রু, ধরো এটা, এটা তার থ্রেড, এই, তাহলে স্ক্রু এর অ্যাক্সিস কোনটা এটা আমাকে জানতে হবে। তাহলে অ্যাক্সিস হচ্ছে এইটা, অ্যাক্সিস। তো একটা রিটার্ন দিবে 1 রিভলিউশন, তাহলে সে তো এইভাবে ঘুরবে, কি ঠিক না? কমপ্লিট লাইন হ্যাঁ যদি দেয় তাহলে সে কি হবে, কিছুটা ডেপথ নিচের দিকে, স্ক্রু দেখেছো তো স্যার। নাকি? হ্যাঁ হ্যাঁ। স্ক্রু নিচের দিকে হ্যাঁ স্যার। এক পাক নিচে নেমে যাবে না? ডেপথ হবে স্যার। ডেপথে নেমে যাবে তো এক পাক যদি আমি হ্যাঁ দিই, কমপ্লিট যদি হ্যাঁ স্যার। টার্ন করি, তাহলে অ্যাক্সিয়াল মুভমেন্ট যদি হয়, মানে নিচের দিকে যদি মুভ হয়, তাহলে একটা তো ডেপথ দেবেই, না দেবে হ্যাঁ না? স্যার। দেবে স্যার। সেইটাকে কি বলা হবে? লিড, ফ্ল্যাঙ্ক, পিচ, ডেপথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিড। একটা কোশ্চেন ডেপথ। কিন্তু এটা। লিড স্যার। হ্যাঁ লিড। কারণ আমরা জানি আমরা এটা এই স্ক্রু হিসাবে না বুঝলেও, স্ক্রু কিন্তু নাট অ্যান্ড বোল্টও, নাট অ্যান্ড বোল্টকেও স্ক্রু বলা হয়। এমন নয় যে স্যার স্ক্রু এঁকে দিলেন আপনি, এটাকেও স্ক্রু বলা হয়। এখন যদি আমাদের কাছে এইটা যদি এক পাক ঘুরে এই জায়গাটা থেকে এই জায়গা অবধি আসে, তাহলে একে আমরা বলেছিলাম কিন্তু লিড, মনে পড়ছে? হয়তো দেখা গেল না এক পাক ঘুরে এখান থেকে এতটা চলে এলো, তাহলে একেও বলবো আমরা লিড। তখন পিচের সঙ্গে তুলনা করবো না, তখন তখন যদি পিচের সঙ্গে তুলনা করি, পিচ তো ক্রেস্ট টু ক্রেস্ট বা রুট টু রুট, তখন কি হবে? লিড ইকুয়াল টু পিচ হতে পারে, যেটা নর্মাল। আমরা বলেছিলাম না কুইক টার্ন স্ক্রু, হ্যাঁ, ডবল স্টার্টেড স্ক্রু, মাল্টি স্টার্টেড স্ক্রু। তো এক পাক ঘোরালাম, হয়তো 2 3টা দাঁত চলে গেল, তাহলে মাল্টি স্টেপ, সেখানে লিড ইকুয়াল টু 3 ইন্টু পিচ, 2 ইন্টু পিচ, এরকম হতে পারে। কি মনে মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ হচ্ছে লিড। 15 নম্বর কোশ্চেন, হাউ দ্য সাইজ অফ ড্রিল বিট ইজ মেজার্ড? হাউ দ্য সাইজ কি করে মাপবো একটা ড্রিল বিটের? বিটুইন ফ্লুটস, বিটুইন ল্যান্ডস, বিটুইন ওয়েভ, নেক ডায়ামিটার। এটাও আমরা, বিটিউন ল্যান্ড। হ্যাঁ বিটুইন ল্যান্ডস,
মার্জিন টু মার্জিন যে ডিস্টেন্স, মার্জিন বা ল্যান্ড বলা হয়, এই শব্দটা পড়ানোর সময় বলা হয়েছিল, মার্জিন বা ল্যান্ড। তো এপাশের ল্যান্ড থেকে এপাশের ল্যান্ড পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাই হলো সাইজ অফ ড্রিল বিট। মনে থাকছে? মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। নেক্সট আমরা চলে যাব 15, 16। এটা একবার প্রবলেম করছি। থাক। চলো নেক্সট হচ্ছে কি, 16তে চলে আসো। 16তে কি বলছে? আচ্ছা, এস টাইপ ড্রিল, এস টাইপের টুইস্ট ড্রিলের মানেটা কি? এস, সব সব হ্যাঁ। তো হার্ড মেটেরিয়ালের জন্য হাই কার্বন স্টিলের জন্য, সফট অ্যান্ড টাফ মেটেরিয়ালের জন্য নর্মাল, লো কার্বন স্টিলের জন্য। তাহলে আমাদের সফট অ্যান্ড টাফ, এটা কি, টাফ। এটা একদম ইজি এখন বুঝে যাচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। ডিটারমাইন দ্য ড্রিল সাইজ ফর ফিনিশিং 19 মিলিমিটার রিমিং হোল। আন্ডার সাইজ হচ্ছে 0.2 অ্যান্ড ওভার সাইজ হচ্ছে 0.05। বলো, তোমরাই বলো, এটা আমরা করিয়ে দিয়েছি। স্যার তবে 18.75 mm। 18 পয়েন্টের পরে 75 একসঙ্গে বলা হবে না, 75। তো আমরা জানি ফিনিশিং, হ্যাঁ, ফিনিশিং রিমিং হোল আর এইচ মাইনাস অফ ইউএস প্লাস ওএস, এটা আমরা পড়েছিলাম তো সূত্রটা। তো 19 হ্যাঁ স্যার। মাইনাস এটা ছিল 0.2 প্লাস 0.05, তাহলে কত হয়ে যাবে? 19 বাই 0.25, 0.5। তাহলে 18.95। 18.95 কেন, 75। 7/5 স্যার। তো এটা কি বোঝা গেছে না? উত্তর আমাদের 18.75 হবে। হ্যাঁ স্যার। কি হ্যাঁ ঠিক স্যার। তো? 19, 18-এ চলে আসি। এবারে কি ইজি লাগলো না এটা? হোয়াট ইজ দ্য ড্রিল সাইজ হ্যাঁ অফ স্যার। 515 ফর রিমিং? 515 এর জন্য তাহলে রিমিং কত হবে? এ 515 রিমিং করবো, তাহলে ড্রিল সাইজ কত হবে? 14.75। 14.75 একদম। এবারে আর কোনো স্যার কি অসুবিধা? বলে? হ্যাঁ, স্যার 14.75 হবে কেন? এই যে কত হবে? 15 রিমিং, 15 হ্যাঁ। হচ্ছে রিমিং, তাহলে 0.2 প্লাস 0.05, তাহলে কত হবে? 15 মাইনাস 0.25, তাহলে কত হবে? 14.75। স্যার 0.2টা পাবো কোথা থেকে? হ্যাঁ, স্যার 0.2 আর 0.5 এখানে নেই। না না, এটা তো কমন একটা হিসাব, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাই না? হ্যাঁ স্যার। ওই ভাবি, অনুপম। এটা যেটা আমাদের মাপটা আমরা যে ধরছি আন্ডার সাইজ এবং ওভার সাইজ, এই আন্ডার সাইজটা যখন হিসাবে নেই, ধর কোথাও খুঁজে পাচ্ছ না, তাহলে 0.2 ধরে নিতে পারো। কেন আমরা একটা হিসাব জানবো, বা যদি বলেছি আমি জানি না, খেয়াল নেই আমার। তো এটা কমন একটা হিসাব আর কি এটা। আর স্পেশালি যদি তোমাকে বলাই থাকে, তখন তুমি তো সেটা স্পেশাল ধরেই করবে। কিন্তু ইন জেনারেল আন্ডার সাইজ 0.2 এবং ওভার সাইজ হচ্ছে 0.05 মিলিমিটার ধরে নেবে। অবশ্যই সব কিছু কিন্তু মিলিমিটারে, বারবার বলছি, হ্যাঁ। তাহলে কি 17-18 আমরা ইজিলি পারলাম না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, চলো 19, চলো 19 এ বলছি কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশন প্রডিউসিং ফ্ল্যাট সিট অফ ড্রিল হোল? একটু দেখ তো কি বলছে। নেট কি করে স্লো হয়ে গেল নাকি রে? টিক মারতে গেছি, কখন গিয়ে টিক পড়লো। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশন প্রডিউসিং ফ্ল্যাট সিট অন ড্রিল হোল? ফ্ল্যাট সিট হবে একদম, যে ড্রিলের যে মাথাটা
ড্রিলের মাথাটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে যাবে। কোন অপারেশনের মাধ্যমে করা হয়? ইজি কোশ্চেন। কাউন্টার সেন্সিং। না, কাউন্টার সিঙ্কিং এ কিরকম হবে? এই রকম হয়ে যাবে, তাই না? ওসব স্পট ফেসিং হবে। হ্যাঁ একদম স্পট ফেসিং। স্পট ফেসিং মানে যেখানটায় ডিল বসবে, ডিল করা হয়েছে সেখানে স্পট করে দেওয়া হবে, তাহলে উপরে আর কোনো চর ফর কিচ্ছু লেগে থাকবে না, পুরো ফ্ল্যাট একদম। বুঝতে পারলে? তাহলে স্পট ফেসিং। 20, 20তে দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ফ্লুট ইন ড্রিল? ফ্লুটের কাজ কি? ড্রিলে ফ্লুটের কাজটা কি? ড্রাইভ আউট চিপস গুলো বের করার জন্য। হ্যাঁ, ড্রাইভ আউট দ্য চিপস। এবার এই চিপস মানে কোন চিপস? আলুর চিপস? না স্যার, ওই মেটালের হ্যাঁ, ডিল মেটাল করার সময় যে মেটাল। মেটাল কেটে যাওয়া যে মেটালের অংশ, তাই না? তো ওই চিপস। 21, হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট ব্ল্যাঙ্ক সাইজ অফ এক্সটার্নাল থ্রেড? এই যে এতক্ষণ এসছে, ব্ল্যাঙ্ক সাইজ অফ এক্সটার্নাল থ্রেড। আচ্ছা, এই ব্ল্যাঙ্ক সাইজটা কখন লাগে আর কার লাগে, এটা আমাদের কিন্তু আগে জানতে হবে। ব্ল্যাঙ্ক সাইজটা কার লাগে এবং কখন লাগে, এটা আমি কিন্তু বলেছি, এটা কিন্তু আমি অবশ্যই বলেছি। চলো আমি আরেকবার ডিসকাস করছি, যদি মনে নাই তাও বলে দিচ্ছি। আমরা ট্যাপ করতে গেলে ট্যাপ টুল, ট্যাপে কি হয়, ইন্টারনাল থ্রেড কাটা হয়, তো তখন কি হয়, ট্যাপ ড্রিল সাইজ আমরা ক্যালকুলেট করি, ট্যাপ ড্রিল সাইজ। ওকে, কেননা ড্রিল যদি না করি, ধর এই যে নাটটা তৈরি হবে, এটা একটা নাট, এই যে নাটটা তৈরি হবে, এই ভিতরে তো তাহলে হোল, আগে তো হোল আছে নাকি? এই ভিতরে এইটা তো হোল আছে, হ্যাঁ স্যার। তাহলে আগে তো হোল করেছি, তারপরে থ্রেড কেটেছি, তাই না? তাহলে কতটা হ্যাঁ হোল করব দিলে তারপরে ট্যাপ টুল চালাবো, সেটা আগে তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে তো নাকি? না, বুঝতে পারলি না? হুম। হ্যাঁ স্যার। একদম। তো তাহলে ডাই যদি করবি, ডাই ডাই করার সময় কি তাহলে স্যার সেরকম কিছু আছে? ডাই মানে তো বাইরের দিকে, এর ওপরে আমরা ডাই টুলটা চালাবো। তাহলে ডাই টুল যদি 12 mm হয়, ভালো করে বুঝবি, 12 mm এর ডাই চালাবো, তাহলে পুরো যদি 12 mm রেখে দেওয়া হয়, তাহলে নাট অ্যান্ড বোল্ট যখন পরাবো তখন ওই ইজি ইজি মুভমেন্ট কি হবে? ইজি ইজি মুভমেন্ট কি হবে? হবে না, কস হবে, মানে টাইট হবে, হয়তো নাট বোল্টের ভিতর যাবে না বলছে, বা বোল্টে নাট পরাতে পারছি না, কি নাটে বোল্ট পরাতে পারছি না, এরকম একটা হবে তো নাকি? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ, তাহলে কি হবে, কিছুটা কম রাখতে হবে ডায়ামিটারটা, কি হবে, কিছুটা কম রাখতে হবে। আর একটা কারণ, 12 mm এর ডাই চালালে, 12 mm এর ডাই যদি চালাতে হয়, ডায়ামিটারটা যদি 12 mm হয়, তাহলে কি প্রথমে বসবে কি? বসবে হতো না? না বুঝি না। ব্যাস, তাহলে কিছুটা কম করতে হবে। কতটা কম করব? না, একদম ফ্ল্যাট একটা ফর্মুলা। কি ফর্মুলা? এই যে প্রথম ফর্মুলা, বড় ডি ইকুয়াল টু ছোট ডি মাইনাস পি বাই 10। বড় ডিটা কি রে? বড় ডি কি সেটা আবার ডিপ। জানতে হবে। বড় ডিটা বলতে কি বোঝাচ্ছে এখানে? বড় ডি বলতে ডিপ। এখানে ব্ল্যাঙ্ক ডায়ামিটার না, আমরা ব্ল্যাঙ্ক ডায়ামিটার, বড় ডি বলতে এখানে ব্ল্যাঙ্ক ডায়াটা বের করছি। কত না, ড্রিলের যে ডায়ামিটার দেওয়া আছে, আগে তো থ্রেডের একটা ডায়ামিটার দেওয়া থাকবে, থ্রেডের যে ডায়ামিটারটা ওটা তো দেওয়া থাকবেই। তাহলে ডায়ামিটার অফ বোল্ট, বোল্ট মানে ধরো M10, আমি এমনি কথা বলছি, বা M12 ইন্টু 1.75। তো এটা তো আমরা জানি বোল্টের ডায়ামিটার, এটা জানি আমরা বোল্টের পিচ, তাই তো নাকি? এটা ডায়ামিটার, এটা পিচ, তো তাহলে সেই বোল্টের ডায়ামিটারকে এখানে ছোট ডি মাইনাস এই যে পি বাই 10, পি মানে কত, এখানে পিচ 1.75 বাই 10, তাহলে এখানে কত হলো দেখো 12 মাইনাস 10 মানে কত হবে 0.175 হয়ে যাবে, আরও 10 এক ঘরে এগিয়ে আসবে,
তাহলে 11 যদি মানে একদম ভালো করে হয় 825 মিলিমিটার, তাই না? তো মোটামুটির উপরে 11.80 মিলিমিটার ডিল তো আমাকে স্যাপটাকে রেডি করতে হবে, ডিল নয় স্যাপ্ট। স্যাপ্টের ডায়ামিটার তাহলে কত করতে হবে? 11.80 মিলিমিটার। এই হিসাবটাকে বলা হচ্ছে ডাইয়ের ক্ষেত্রে, এই হিসাবটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক সাইজ। মনে থাকলো? নতুন একটা জিনিস শিখলাম আজকে। এটা ট্যাব ট্যাব ড্রিল সাইজ শিখিয়েছিলাম মনে হয়, আর ব্ল্যাঙ্ক সাইজটা কি শিখিয়েছিলাম না ছিলাম না? হ্যাঁ স্যার, বাংলা ছিলাম। আচ্ছা চলো, তাহলে এটা তো জেনে গেলাম। হ্যাঁ স্যার। চলো নেক্সট। এটা অসুবিধা আছে হিসাব শিখতে? ডি ইকুয়াল টু ছোট ডি মাইনাস বি বাই 10। মধ্যা ব্যাপার হলো যা ডাই ডায়ামিটার থাকবে, ডাই ডায়ামিটার মানে বোল্টের ডায়ামিটার থাকবে, তার সঙ্গে পিচ যত থাকবে পিচের 1/10 বা ইয়ে থেকে আমরা মেন ডায়ামিটার থেকে বিয়োগ করে দেবো। মনে থাকলো? চলো হ্যাঁ 22 স্যার। নম্বরের উত্তর তোমরা বলেই ফেলো। 22 নম্বরে 9.75 9.75 হ্যাঁ mm। মানে এবারে আচ্ছা, তোমাদের এই 3জন না 4জন বাদে আর কেউ এই উত্তর সঠিক বলতে পারবে কি? সঠিক না স্যার। হিসাব হ্যাঁ সঠিক আনতে পারবে কি? করতে পারবে? তারা স্যার, জানবেই না আনতেও পারি। যে কিভাবে এই হিসাবটা হয়েছে। আমার প্রশ্নটা ওখানেই যে তাহলে আমরা যে পড়ছি বেনিফিটটা, এই যে কোশ্চেনগুলো থাকবে এই কোশ্চেনগুলোকে তোমাদেরকে শর্ট আউট করে বেরিয়ে আসতে হবে, তোমাদেরকে এইগুলোকে পারতে হবে, তবেই কিনা তোমাদের আর তাদের ভিতরে তফাৎ থাকবে। তারা যারা এখানে আমার সংস্পর্শে আছো তাদের বেনিফিটটা হচ্ছে এইগুলো পজিটিভলি আমি করতে পারবো, পজিটিভ থাকবে একদম সঙ্গে সঙ্গে যে হ্যাঁ আমি পারবো, এই কোশ্চেনটা আমার দ্বারা ভুল হবে না। আর যারা থাকবে তারা গেস করবে, কেউ 8.5 করবে, কেউ 10 করবে, কেউ 10.25 করবে, কেউ আবার 9.575ও করবে, তাও লটারি করে। তোমরা এটা পারবে, এইটা তো আজকে বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি পারছি। এটা। তাহলে এটা কি ভালো লাগলো না লাগছে না? লাগছে স্যার। যে হ্যাঁ স্যার আমরা পারছি বা পারবো। চলো নেক্সট। মধুজিৎ, তুই কি ইয়েস খেলাধুলো স্যার। হবে, খেলাধুলোয় যাবি না এটা পড়বি? কি হবে বল এখন? মোদিজি স্যার ফাঁসাতে পড়ে গেছে ও। বলছে স্যারের উপরে সরাসরি আমি নাও বলতে পারছি না, স্যার তো আমাকে টোটালি ফাঁসিয়ে দিয়েছেন আজকে। ঠিক আছে, আচ্ছা মধুজিৎ কি খেলাধুলা করো? ক্রিকেট স্যার। ক্রিকেট। পজিশন কোথায়? মানে এইখানে কি? আমার বাড়ির কাছে। হ্যাঁ, বাড়ির কাছে। না না না, পজিশন মানে ওই পজিশনে, মানে তুমি কোন পজিশনে ক্রিকেট? অলরাউন্ডার, ব্যাট করি, বল করি, উইকেট অলরাউন্ডার স্যার। কিপার? হ্যাঁ, অলরাউন্ডার স্যার, অলরাউন্ডার ক্যাপ্টেন। অলরাউন্ডার। ক্যাপ্টেন আজকে যাবে না, খেলা হবেটা কি করে? সেই ভাইস ক্যাপ্টেন আছে স্যার। আর ভাইস ক্যাপ্টেনকে চালিয়ে দিতে বল, আর 10 মিনিট আমি নিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে। ওকে। চলো, আজকে দেখো শোনো, ইলেকট্রিসিটি তো আর আমার হাতে নেই, তা এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা ক্লাসটা। হ্যাঁ তো এটা আমরা দেখছি একটা কি, ভার্নিয়ার মাইক্রোমিটার, ভার্নিয়ার মাইক্রোমিটার। তো এই রিডিংটা কত বলেছে? একদম সিম্পল, আমি ডিটেলে তোমাদের কাছে না গিয়ে আমি একটু জাস্ট আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথমে আমরা যেমন রিডিং নিই সেই রিডিংটাই নেব। চলো আমরা কি দেখলাম এখানে? 5, এই যে 10-এর 1 দেখা যাচ্ছে এখানে, তাই না? 10-এর 1 দেখা যাচ্ছে, কিন্তু 10 পেরিয়েছে কি আমি জানি না স্যার, জানি না। তাহলে আমাকে গুণে নিতে হবে, 5, 6, 7, 8, 9, 9-এর পরে একটা 5 দেখা যাচ্ছে, তাহলে 9 তো আমি নেব, বড় হাতের 9 নিয়ে নিলাম, 9টা 1 mm করে, তাহলে এটাকে আমি লিখতে পারি। আচ্ছা, এই যেহেতু 5 দেখা যাচ্ছে তাহলে 0.5, 0.5 এটা একটা নিয়ে নেব, তাহলে 0.500 এত দূর হয়ে গেল। এবারে বলছে আমার দাঁড়া একটু ডিলিট করে দিই, এইটা ডিলিট করে দিই। আবার ইয়েটা কত আছে এবার দেখো, থিম্বল ডিভিশনটা
থিম্বল ডিভিশনটা দেখো, এই যে 45, 46, এই যে 47, তাই না? তো আমি 47, 45-এর মাঝখানে আটকে গেছিলাম। তোমরা অনেকে আমাদের আচ্ছা প্রশ্ন করতে না, স্যার 45 আর হ্যাঁ 46-এর মাঝখানে আটকে গেছে, কি করব? এটাই এই জন্য এই ফাংশনটা রেডি করা হয়েছে। ওকে, মানতে হবে। তো এখানে 45 আছে, মানে তাহলে 45 নিয়ে নিলাম, তাহলে 45 ইন্টু 0.01, তাহলে 0.045 হয়ে গেল। এটা কি অসুবিধা আছে? 0.045, এটা কি আমাদের আর অসুবিধা হলো? না স্যার। আয়। এবারে চলো নেক্সট আমরা যাচ্ছি। এইখানটায় দেখো যে আমার কততম রেখাটা এখানে রেখেছে। আমি এখানে ক ভাগে ভাগ করেছি এই রেখাটাকে? 9 ঘরকে 10 ভাগে, বলেছিলাম না? মনে মনে আছে তো? 9 ঘরকে 10 ভাগে আমরা হ্যাঁ স্যার। করেছিলাম। তো এখানে কততম রেখা? কততম রেখাটা দেখো, 0, 2, 4 এরকম লেখা আছে, তাহলে কততম রেখা ওটা? 2। 3তম রেখা, 3তম। 2 স্যার। হ্যাঁ, 2 কেন? মোটা করা আছে, দেখো একটা লাইন মোটা করা আছে না? মোটা মোটা করা আছে, দেখো একটা লাইন। হ্যাঁ স্যার। ওই লাইনটার মান কত? স্যার মোটা মোটা লাইনটা স্যার 3তম। হ্যাঁ, এটা যদি প্রথমটা যদি 0 হয়, তারপরেরটা কি হবে? 1, তারপরেরটা হবে 2, তারপরেরটা মোটাটা কি 3 হবে? তাহলে 3, এখানে 3টা আমাদের ওই ওটার মান কত? 001 ইন্টু 3, তাহলে লাস্টে একটা 0.003 হবে না? 003 হবে তো নাকি? আচ্ছা, এইখানে আমি কি গুলিয়ে ফেলে ভুলটাল করেছি কোথাও? কত হলো এটা? 5, 4, 8 কেন হচ্ছে রে? এরকম হয়ে গেল কেন? কোথাও আমি লেখাটাকে ভুল করে ফেলেছি। আচ্ছা, প্রথম কটা মেন স্কেল কটা রে? 9টা, তাহলে 9 মিলিমিটার, ঠিকই তো আছে, অসুবিধা নেই তো। আচ্ছা, 9-এর পরে 10-এ তো পৌঁছায়নি, জানা কথা, 0 এলে 10-এ পৌঁছাতো। 9.5, ওকে, তাহলে এইটা তো আছে 9.5। 9.5-এর পরে ওটা 4.5 হবে তো, 0.45 হয়ে গেল কেন? এইখানে হবে 4.5, এইটা লেখা আমি ভুল করেছি। এই যে 4 আর 5, এটা এটা 0 হবে। ওকে, আচ্ছা, তাহলে 003, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের হিসাব কত হলো এটা? 3, 5, 5, 4, 9, 9.953, ঠিক আছে? 9.953 নেই কোথাও তো। এখানে কোথাও নেই। হ্যাঁ, তাই তো দেখছি আমি। এই 953 কেন তো? এখানেও ভুল, আমি লিখেছি এক। এই তো 45 পরে 46, 46 আর 47-এর মাঝখানে, তাহলে এটা কত ধরবো? 46 ধরতে হবে না? আরে 46-এ স্টার্ট হয়েছে, 47 পৌঁছায়নি, তাহলে 46-এর পরে তো মানটা হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 9.963। একটু দেখ, আমিও মধুজিতের মতন খেলার দিকে মন চলে গেছি, ওই জন্য কত নম্বর অপশান হবে? এই যে বি। আচ্ছা, ডিসকাসটা আরেকবার করে দিচ্ছি, দেখো ঠিকঠাক, মানে আমি কথা বলতে বলতে লেখাগুলো ভুল হয়ে গেছে। আমি প্রথমেই আমি পাচ্ছি কত, আগে ভালো করে বোঝো। মেন স্কেল পেয়েছি 9টা, তাহলে 9 ইন্টু 1.000, তো আমি লিখতেই পারি 9.000। এবারে আমার এই যে শর্ট স্কেলটা একটা আছে, শর্ট স্কেলের মান কত ছিল না? 0.5। 0.5। তো এখানে আমি তাহলে 0.500। এবারে 46টা আমি পেলাম 0.01, তাহলে অবশ্যই এটা 0.0160 এটা হয়ে গেল।
আচ্ছা, 3টে ডিজিট কেন নিলাম? ওই যে এখানে ভার্নিয়ার আছে বলে। আচ্ছা, আর কি 3 নম্বর 0.001, তাহলে 0.003। ব্যাস, এইটা যখন আমি করছি 3, এটা 6, 9, এটা 9। এবারে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্যাস। এবারে কি এইরকম টাইপের কোশ্চেন এলে আমরা পারবো না? হ্যাঁ স্যার। হ্যাঁ পারবো স্যার। 24, 24, এই 25 অবধি করে রেখে দেবো। হুইচ কাস্ট আয়রন হ্যাজ দ্য এবিলিটি টু রিডিউস ভাইব্রেশন অ্যান্ড টুল চ্যাটারিং ইন মেশিন টুল? কোন কাস্ট আয়রনের এবিলিটিটা Ray cast থাকে iron. ভাইব্রেশনকে রিডিউস করা এবং টুল যে চ্যাটারিং করে, ক্যার করে আওয়াজ করে, তাকেও রিডিউস করে দেবে? কে? এটা Gray আলোচনা cast করা iron. হয়েছে। গ্রে কাস্টার। গ্রে কাস্ট আয়রন। ব্যাস, একদম ইজি কোশ্চেন একটা পেয়ে গেলাম। 25-এ চলে এসো, লাস্ট কোশ্চেন আজকে। ওয়াই লাইমস্টোন সার্ভস দ্য ফ্লাক্স অ্যাডেড টু দ্য ওর অফ দ্য ব্লাস্ট ফার্নেস? আচ্ছা, লাইমস্টোন, চুনকে কেন ফ্লাক্স হিসাবে ব্যবহার করা হচ্ছে ব্লাস্ট ফার্নেসে? টু ফর্ম মোল্টেন স্ল্যাগ, টু সাপ্লাই দ্য অক্সিজেন, টু বার্ন দ্য কার্বন ইন দ্য কোক, টু ইনক্রিজ দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য ওর? আমরা কেন চুনকে, লাইমস্টোনকে ব্লাস্ট ফার্নেসে কোক, মানে কয়লা, কোক, লাইমস্টোন এবং আমাদের আকরিক লোহা এরকম ভাবে আমরা সাজাচ্ছিলাম তো? হ্যাঁ তো স্যার। এটা কেন না, চুন কি করবে অশুদ্ধি গুলাকে বের করে আনবে, বলেছিলাম তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে টু ফর্ম মোল্টার স্ল্যাগ তৈরি করতে আমাদের বিশেষ ভূমিকা নেয় এই লাইমস্টোন। কি বলো? Molten salt. মোল্টার যে মোল্ট হচ্ছে তার যে স্ল্যাগগুলো, অশুদ্ধিগুলোকে টেনে আনতে এ ব্যবহৃত হচ্ছে। তো আজকে 25টা কোশ্চেন, 15টা কোশ্চেন হলো, একটু টাইমের অসুবিধার জন্য। তো আশা করি তিনটা থেকে ভালো লাগছে তো নাকি? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ স্যার। বলছি স্যার লেভেল 2 এর 3টা থেকে গেছে, এটা করে দিন। আর 3টা থেকে গেছে? হ্যাঁ স্যার। চলো করেই দিই, কোনো অসুবিধা নেই। 26, 26-এ কি বলছে দেখি। 26, হুইজ মাইক্রোমিটার হ্যাভিং প্রভিশন অফ ইন্টারচেঞ্জেবল এনভিলস? আচ্ছা, এই যে এনভিলগুলো, এগুলো আমরা চেঞ্জ করতে পারি কোন মাইক্রোমিটারে? ডেপথে, ইনসাইডে, আউটসাইডে, স্ক্রু থ্রেড মাইক্রোমিটারে এনভিলগুলো চেঞ্জ করে। এনভিল কোনটা? এই যে এইখানটায় এনভিল থাকে, তাই না? এখানে এনভিল থাকে তো, এনভিল, এদিকে স্পিন্ডল। তো Outside এটা micrometer, চেঞ্জ করা যায় কোন মাইক্রোমিটারে? না, স্ক্রু থ্রেড মাইক্রোমিটারে চেঞ্জ করা হয়। স্ক্রু থ্রেড মাইক্রোমিটার দেখেছো? না। ওর এনভিলটাও চেঞ্জ করা হয় এবং স্পিন্ডিলেও তার সাপোর্টিং আর একটা নব লাগানো হয় বা আর একটা পার্ট লাগানো হয়। ডুয়েল পার্টকে এদিকে একটা, মানে ঠিক এরকম একটা পার্টকে এদিকে লাগানো হয়, ঠিক এদিকে আর একটা পার্টকে লাগানো হয়। ঠিক আছে? দিলে তবে গিয়ে এই যে থ্রেডের এই যে খাঁজগুলো সে মেকআপ করবে, তখন আমরা থ্রেডটা মাপতে পারবো। কি বলছি বুঝতে পেরেছিস? আচ্ছা, হ্যাঁ 27 স্যার। নম্বরে, হুইচ ফ্যাক্টর ডিটারমাইন দ্য সিলেকশন অফ ওয়্যার অফ দ্য স্ক্রু থ্রেড মাইক্রোমিটার? আচ্ছা, এটা হচ্ছে ওয়্যার ডিটেকশনের মাধ্যমে আমরা থ্রেডের পিচকে মাপা বা থ্রেডের ডেপথকে মাপা বা থ্রেডটা সঠিক হয়েছে কিনা সেটাকে চেক করা হয়। টু ওয়্যার মেথড। তো এটা আমরা ওইখানে যে ওয়্যার, মানে এই রকম ডেপথে এখানে একটা ওয়্যার লাগানো হয়, ঠিক একই রকমভাবে নিচেও একটা ওয়্যার লাগানো হয়, দিয়ে এইখানটায় মাইক্রোমিটারকে বসিয়ে আমরা মাইক্রোমিটারটাকে মাপবো, দিয়ে এই ওয়্যারগুলোকে নিয়ে এসে, এই যে এই তারগুলোকে নিয়ে এসে আবার মাপবো। ওটা বাদ দিয়ে দিলে কি থ্রেডের ডেপথ পাওয়া যাবে? এটা লজিক আর কি। তো এইটা টাইপ অফ থ্রেড এবং তার পিচের উপর ডিপেন্ড করবে। টাইপ অফ থ্রেড এবং পিচের উপর ডিপেন্ড করে, মানতে হবে। আচ্ছা, হোয়াট ইজ মেজার্ড দ্য টেলিস্কোপিক গেজ? টেলিস্কোপিক গেজ দিয়ে আমরা কি করি? এটা একদম ইজিলি কোশ্চেন। হোয়াট ইজ মেজার্ড উইথ টেলিস্কোপিক গেজ? টেলিস্কোপিক গেজ দিয়ে আমরা কি করি? সাইজ অফ হোল, Size of hole, slots and স্লটস, six. রেসেসেস, এইগুলো মাপতে আমরা কিন্তু ব্যবহার করি টেলিস্কোপিক গেজ।
তো আজকে তাহলে এন্ড করলাম এখানে 28টা কোশ্চেন লেভেল 2 কমপ্লিট। লেভেল 3 আগামী কালকের ক্লাস হবে। কালকের ক্লাসটাও ঠিক এই টাইমে, মানে সকাল 11টায় বলছো, 11টায় ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না কিছুতেই টাইমটা। কালকে রাত্রে করলে কোনো অসুবিধা নেই স্যার। রাত্রি তো আবার বলছো এখন তো কালবৈশাখীর সময়, তো ওটাও একটা হ্যাঁ সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা কালকে দেখছি, কালকে আমি মনে হয় এইরকম টাইমেই করে নেবো, তাহলে সুবিধাই হবে।